আমার মাকে মারার পর আমার ভাই আসে। আমার ভাই বাড়িতে ছিল না। আমি আমার ভাইয়ের প্রথম ফোন দিয়েছিলাম যে ভাইয়া গন্ডগোল হইতে পারে, তুমি আসো। এর কিছুক্ষণ পরই আমার কাকা এবং আমার চাচিরা বলতেছে তোরা সাবন করিস না, তোদেরকেও মেরে ফেলবে। এমনি শুনতেছি আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে। আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে। আমার ভাইয়ের মোটরসাইকেল যখন স্টেশন যায়, আমার ভাইকে এভাবে কূপ দেয়, হাতে একটা কূপের চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাই মোটরসাইকেলের গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই হতো ভাবছে আমার মা বোন বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িটা ভেঙে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমারে কেড়ে মারোস, আমি তো কিছু বলি না। আমার ভাইকে, আমার ভাইয়ের মতন এত ভদ্র এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। আমার ভাইকে কতটা নির্মম ভাবে মারছে। পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি, কালো প্যান্ট। ওরা কি পরিমাণ মার দূর করে দেখেন। আমার ভাইয়ের পরে একটা লুঙ্গি পরে রাখছে। আমার বাবির গায়ের উল্লা পরে উপরে দিছে। আমার ভাইকে উলঙ্গ করে কুবাইছে। লাস্টে বাসিরে শিমুল চেয়ারম্যান দাঁড়ানো, লাস্টে বাসির শরীফ ওরা মিলে আমার ভাইকে একটা কুড়াল দিয়ে মাথার মধ্যে এইভাবে কুপ দেয়। আমার ভাইয়ের এগুলা ছুরি দিয়ে এইভাবে পালাতে থাকে। ওদের নিশ্চিত হতে হবে এই পরিবারের সকল সদস্যর মৃত্যু। তারপর আমরা যে ঘরে ছিলাম চাইয়া দেখি হায়দ্রাবাদের জুয়েল মেম্বার, শিমুল চেয়ারম্যান, শরীফ, বাসির, রফিক, বাবু যারা আছে, আমি এখন সব নাম বলতে পারবো না। সবাই আমার কাকার ঘরে হামলা দেয়, এই দরজা খুল, এই ঘরে দরজা দেওয়া কেন, এই ঘরে মনে বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাটের নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। ওরা মহিলা পর্যন্ত লাগিয়ে রাখছে, 4-5টা মহিলা বলতেছে এদিক দা চলে যাইতেছে, এদিক দা চলে যাইতেছে। পরে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুনো বোন জীবন দিছি, চাচি একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন আমার বোন, আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন বলতেছে আই হাই রে আপা, আমরা তো বাইরে লাইবো, আমাদেরকে তো বাঁচতে দিও। এই কথা বলার পর আমি আমার বোনরে বলছি বোন, আমার যে বোনটা নিহত জোনাকি, আমি আমার বোনরে বলছি বোন তুই এনে একটা গোয়াল ঘর আছে, এটাতে তুই লুকা। একটা ছোট গোয়াল ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়াল ঘরে লুকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে দিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দেই।
আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখো, কিন্তু ওরা, আমি ওই খণ্ডে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে, দিকটা আমার বোনকে ধরে ফেলে আনু মেম্বার, বাসিল আর হচ্ছে শরীফ, আর এদিক দিয়ে আমার বোনকে ধরে শিমুল চেয়ারম্যান, বাকি আসামিরা আমি নাম বলতে পারতেছি না, আমাকে এমন বাড়ি দেয় বাঁশ দিয়ে, প্রথম মাথাতে আঘাত করে, পরে আনু মেম্বার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুস দেয়, রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার। শরীফ আমারে দ্বিতীয় ফুসটা দেয় পাশে, দুই পাশে ফুস, আমি মাথা ঘুরে ভাবে পড়ে যাচ্ছে, আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে। আমি আনু মেম্বারে পায়ে ধরে বলছি, আমারে মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলেটা এতিম হয়ে যাবে, কিন্তু আমারে কোনোভাবে রক্ষা দেয়নি। আনু মেম্বার আমারে বলে, তুই স্টেশন আট, তোর কিচ্ছু করবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিজে স্ট্রং থাকতে পারতেছি না। হে আমার এভাবে ধরে, হাতে ধরে খেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকে ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি, ভাই আমার আসতে নেই, আমি হাঁটতে পারতেছি না। আমার এই পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে, ইট এমন মাটির চাক্কা দিয়ে ইট দিতেছে, আমি কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মম ভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আমার আরেকটা ছুরি দিয়ে এইভাবে ফুস দেয়। আমি কিচ্ছু করতে পারি নাই, আমার বেবিটি একটা সদস্য আমি বাঁচাতে পারি নাই, আমি নিজেই তো বাঁচতে পারি নাই। আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখছেন, আমি একটি পানির খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট কূপটা দেওয়া হয়, আমি খালের মধ্যে উল্টে পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আসছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি এই হালটা পার হই। পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে যাই। চিন্তা করলাম ওরা তো আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে যা, তাই সামনে আছে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে, অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা 1.5 ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম। ওই রুম রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো উন্না ছিল না। আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরি, পিছনের পাট দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে বের হই, কমে সন্ধ্যার পরে বের হব।
পুনে 1 ঘন্টা পর একটা 10-12 বছরের ছেলে আমি যে রুমটাতে পালাই সেই রুমের জানালা দিয়ে আমাকে দেখে আমি ওরে বলছি তোর 2টা হাতে পায়ে ধরে তুই বলিস না আমি এখানে আছি, কিন্তু সে শুনে নাই। এই সন্ত্রাসীরা সবাই আমার কাছে যায় কারণ আমার ফ্যামিলি 3 জন সদস্য মারা গেছে, আমাকেও বাঁচতে দিবে না। দরজাটা ছিল আরে ফেলে, এই দরজা ভেঙে আমাকে কুকুরের মতন হেসড়ে টাইনা নিয়ে আমি এমনি তো মারাত্মক ভাবে আহত, আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কূপ দেয়। আমার মাথাটা আপনারা দেখছেন কি করছে, মানুষকে এইভাবে মারতে পারে? কি এমন অপরাধ ছিল আমাদের, আমার জানা নেই। সর্বশেষ কূপে আমি মাটিতে লেলিয়ে পড়ি। ভাঙ্গরা থানার ভারপ্রাপ্ত ওসি আমাকে ওখান থেকে উদ্ধার করে। আমি শুধু চোখে দেখি না, রক্ত এভাবে মুছতেছি, তাকায় দেখি আমাকে এত বড় একটা ইটের ইয়া দিয়ে এভাবে ছেঁচা দিতে নিছিল, যেভাবে আমি পরে দেখলাম আমার 3 সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে, সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতেই হবে এদের। ইট দিয়ে এইভাবে শেষে মানুষ মারা যাওয়ার পর আপনারা দেখেন আমার ফ্যামিলির সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে, মাথা একদম শেষে ফেলা হয়েছে। তাদের একটাই প্ল্যান ছিল, তারা মৃত্যু নিশ্চিত করবে, সবাইকে শুধু মাথায় আঘাত করবা। আমার ভাইয়ের মাথায় জন কুড়াল দিয়ে কূপ দেয়, আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে প্রিয়জনকে এইভাবে মারতেছে চুপ থাকতে? আমি শুধু 2টা চোখ দিয়ে দেখছি, আমার কিচ্ছু করা ছিল না, আমি কিচ্ছু করতে পারি না। এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি এখন পর্যন্ত। আমার একটা কষ্ট মনের মধ্যে, আমি হসপিটালে ছিলাম।